মধ্যপ্রাচ্যে অস্থিরতা যেন থামছেই না। অঞ্চলটি বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল জায়গাগুলোর একটি হিসেবেই রয়ে গেছে। মাঝে মধ্যে কূটনৈতিক উদ্যোগ ও অস্থায়ী চুক্তি হলেও মূল শক্তিগুলোর দ্বন্দ্ব কাটেনি। পরিস্থিতি এতটাই নাজুক ও অনিশ্চিত যে ছোট ছোট উত্তেজনা যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে বড় সংকটে। ইরানের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ ও বৈদেশিক ভূমিকা আমরা আগে দেখেছি। এখন নজর দেই ইসরায়েলে। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক টানাপোড়েন আর অপরিবর্তিত সামরিক কৌশল সব মিলিয়ে দেশটি এখন বাইরের চাপে ঘেরা। ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় শান্তি চুক্তি হলেও তা টেকসই নয়। সংঘাতের মূল কারণ রয়ে গেছে আগের মতো। নিরাপত্তার অজুহাতে অঞ্চলগুলো নিয়ন্ত্রণ রাখতে চায় ইসরায়েল। অন্যদিকে একে মার্কিন চাপে আরোপিত অস্থায়ী বিরতি মনে করছেন ফিলিস্তিনিরা। গাজার মানুষও এটাকে শান্তি নয়, বরং সামরিক বিরতি হিসেবেই দেখছেন। তাদের আশঙ্কা যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই সমঝোতা। বড় বড় সমস্যা যেমন জেরুজালেম, পশ্চিম তীর বা ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষার বিষয়গুলো সমাধান করেনি গাজা চুক্তি। গাজায় এখনো অস্ত্র আছে। অন্যদিকে ইসরায়েলে আছে শক্তি প্রয়োগে সংকট সমাধানের সমর্থকরা। এছাড়া আঞ্চলিক অনেক দেশ অস্থিতিশীল মনে করে ইসরায়েলকে। তাই এই যুদ্ধবিরতি খুবই ভঙ্গুর। সংক্ষেপে বলা যায়, কাগজে কলমে শান্তি থাকলেও প্রকৃত শান্তি এখনো বহুদূর। এ অঞ্চলের সংঘাতের সম্ভাবনা দ্বারা সরাসরি প্রভাবিত হচ্ছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি। ভেতরের রাজনৈতিক গতিশীলতাই ঠিক করে দেশটি কী ধরনের নিরাপত্তা কৌশল নেবে, প্রতিক্রিয়া দেখাবে বাইরের চ্যালেঞ্জের। 7 অক্টোবরের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ক্ষমতাসীন জোট গঠন করেন, যেখানে অতি ডানপন্থী ও জাতীয়তাবাদী দলগুলো অন্তর্ভুক্ত ছিল। দলগুলো গাজা, জেরুজালেম ও পশ্চিম তীরের উপর ইসরায়েলি নিয়ন্ত্রণ বাড়ানোর কঠোর সমর্থক। তাদের কাছে নিরাপত্তা ও আদর্শিক ধর্মীয় আধিপত্য একই বিষয়, যার ফলে ফিলিস্তিনিদের সঙ্গে আপোষ করা প্রায় অসম্ভব। শান্তি চুক্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টা চললেও 22 অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট একটি বিল অনুমোদন করে, যা পশ্চিম তীরের বড় অংশ এবং সংযুক্তির প্রস্তাব করছে। এই পদক্ষেপ ফিলিস্তিনিদের সঙ্গে উত্তেজনা বাড়াতে পারে, বিশেষ করে যখন আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ইসরায়েলের অবস্থানকালে যুদ্ধবিরতি শক্তিশালী করার চেষ্টা করছিলেন। তিনি ইসরায়েলের পার্লামেন্টের পদক্ষেপকে অদ্ভুত ও বোকামিপূর্ণ রাজনৈতিক কৌশল বলে সমালোচনা করেন। মনে করিয়ে দেন, ট্রাম্প প্রশাসনের দৃষ্টিকোণ স্পষ্ট, পশ্চিম তীরের কোনো অংশ ইসরায়েলের মানচিত্রে যুক্ত করা উচিত হবে না। বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানান, ইসরায়েলের পার্লামেন্টে পাশ হওয়া সংযুক্তি আইন বিপদে ফেলতে পারে ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে। রুবিও বলেন, পার্লামেন্টে ভোট হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, আমরা এখন এই ধরনের পদক্ষেপকে সমর্থন করতে পারি না। এটি শান্তি চুক্তির জন্য হুমকি হতে পারে। ওয়াশিংটনের এসব আহ্বান পাত্তা দিচ্ছেন না উগ্র ডানপন্থী ইসরায়েলি রাজনীতিবিদরা। তারা নিজেদের বক্তব্য ও কাজের মাধ্যমে ফিলিস্তিনি সমস্যার ন্যায্য সমাধান আনতে অনীহা দেখাচ্ছেন। এর ফলে অঞ্চলটি স্থিতিশীল করার এবং সহযোগিতার নতুন কাঠামো গড়ে তোলার কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হচ্ছে ভীষণভাবে। মার্কিন প্রচেষ্টায় চলছে ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা। এটিকে আঞ্চলিক নিরাপত্তা ও উত্তেজনা কমানোর একটি উপায় হিসেবে দেখছে ওয়াশিংটন। তবু কিছু ইসরায়েলি কর্মকর্তার বক্তব্য ও কাজ ঝুঁকিতে ফেলেছে এই প্রচেষ্টাকে। কয়েকদিন আগে ইসরায়েলের কট্টর জাতীয়তাবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছিলেন, সৌদি আরব যদি ফিলিস্তিনকে স্বীকৃতির বিনিময়ে আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন চায়, তবে তাদের ধন্যবাদ জানাতে পারছি না। তারা মরুভূমিতে উটের পিঠে চড়তে থাকুক। পরে তিনি ক্ষমা চাইলেও এই মন্তব্য ইসরায়েলের শাসক জোটের রাজনৈতিক মনোভাব সামনে আনে, যেখানে আদর্শিক কঠোরতা প্রায়ই বাস্তববাদ ও কূটনীতির চেয়ে বেশি গুরুত্ব পায়। এই ধরনের বক্তব্য কেবল ইসরায়েলের কূটনৈতিক ভাবমূর্তি নষ্ট করে না, বরং যুক্তরাষ্ট্র ও পারস্য উপসাগরের আরব দেশগুলোর সঙ্গে সম্পর্কেও চাপ সৃষ্টি করে। আসলে শান্তি প্রতিষ্ঠায় কিছুটা অগ্রগতি হলেও ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এই অঞ্চলকে ঠেলে দিচ্ছে নতুন উত্তেজনা ও অস্থিতিশীলতার দিকে।
ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টা ইসরায়েলের অতি ডানপন্থী রাজনীতিবিদদের মধ্যে বিরক্তি তৈরি করেছে। এই শক্তিগুলো আগে ট্রাম্পকে মিত্র মনে করলেও এখন তার শান্তি পরিকল্পনাকে ফিলিস্তিনিদের কাছে আত্মসমর্পণ হিসেবে দেখছেন। উদাহরণস্বরূপ, ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি লিমোর সন হার মেচেল প্রকাশ্যে বয়কট করেছিলেন ট্রাম্পের ভাষণ। শান্তি চুক্তিকে তিনি অপমানজনক বলে আখ্যা দিয়েছেন। বলেছিলেন, সত্যিকারের বিজয় তখনই আসবে যখন ইসরায়েলের শিশুরা খেলবে গাজার রাস্তায়। জরিপে দেখা যায়, বেশিরভাগ ইসরায়েলি সমর্থন করে না গাজা পুনর্বাসনের ধারণাকে। নেতানিয়াহু রাজনৈতিকভাবে তার অতি ডানপন্থী মিত্রদের ওপর নির্ভরশীল, যারা উত্তেজনা কমানোর যে কোনো পদক্ষেপকে অস্বীকার করে। ট্রাম্প যখন ডানপন্থীদের আশা উপেক্ষা করে যুদ্ধ বন্ধ করেন এবং পশ্চিম তীরের সংযুক্তি বাতিল করেন, তখন এটি ছিল তাদের জন্য বড় ধাক্কা। কিছুদিন আগে ইসরায়েলের অতি ডানপন্থী রাজনীতিবিদরা আশা করেছিলেন হোয়াইট হাউসে ট্রাম্পের ফিরে আসার বসতি সম্প্রসারণ, ফিলিস্তিনি অঞ্চল অধিগ্রহণ এবং ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা বন্ধ করা সহজ হবে। কিন্তু বাস্তবে ট্রাম্প তার সমর্থক না হয়ে বাধা হয়ে দাঁড়ান। ট্রাম্পের 20 দফা গাজা শান্তি পরিকল্পনাকে তারা দেখেছেন বিশ্বাসঘাতকতা হিসেবে। ট্রাম্পের এমন অবস্থানের পর ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ বলেন, গাজায় অবশ্যই ইহুদি বসতি স্থাপন হবে, ঈশ্বরের সাহায্যে আমরা বিজয় পাবই। তার বক্তব্য থেকে বোঝা যায় তারা ট্রাম্পের বিরতিটিকেই সাময়িক মনে করে, পরাজয় নয়। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থীরাও নেতানিয়াহু সরকারের কাজকে সীমা লঙ্ঘন মনে করছে। বিষয়টি কেবল ইসরায়েলের স্থিতিশীলতার জন্য নয়, মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের জন্যও হুমকি। ওয়াশিংটন এখন ভালোই বুঝতে পারছে ইসরায়েল সরকার ভবিষ্যৎ বিবেচনা না করে একতরফাভাবে কাজ করছে, মাঝে মধ্যে উপেক্ষা করছে ঘনিষ্ঠ মিত্রের কথাও। কাতারের দোহায় ইসরায়েলি হামলা ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা, যা হোয়াইট হাউসে গভীর হতাশার জন্ম দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প মনে করেছিলেন ইসরায়েল কিছুটা নিয়ন্ত্রণ হারাচ্ছে, তাই এখনই তাদের থামানোর সময়, যেন নিজেদের স্বার্থের বিপরীত কিছু না করে। একই সাক্ষাৎকারে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, ইসরায়েলের হামলার কারণে কাতারের মধ্যস্থতাকারী ভূমিকা বিপন্ন হয়েছে। কাতারের মাধ্যমে শান্তি প্রক্রিয়া চালানোর চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু এই হামলা সেই প্রক্রিয়াকে ঝুঁকিতে ফেলেছে। বাস্তবে ট্রাম্পকে শুরু থেকেই ইসরায়েলের অটুট মিত্র হিসেবে ধরা ভুল প্রমাণিত হয়েছে। অনেক ইসরায়েলি আশা করেছিলেন হোয়াইট হাউসে তার প্রত্যাবর্তন ঐতিহ্যবাহী সম্পর্ককে শক্তিশালী করবে এবং ইসরায়েলকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবে, কিন্তু বাস্তবতা আরও জটিল হয়ে উঠেছে। এর স্পষ্ট ইঙ্গিত মেলে দায়িত্ব নেবার পর ট্রাম্পের প্রথম বিদেশ সফরে। দেখা গেছে ইসরায়েল নয়, রিয়াদে গেলেন ট্রাম্প, বৈঠক করলেন উপসাগরের ধনী আরব রাজাদের সঙ্গে। এটা প্রমাণ করে ট্রাম্পের জন্য আদর্শ বা পুরনো প্রতিশ্রুতি নয়, ব্যবসায়ী হিসেবে লাভ আর কৌশলী তার কাছে গুরুত্বপূর্ণ। শুরু থেকেই ট্রাম্পের নীতি চুক্তি এবং বাস্তব ভিত্তিক ব্যবস্থার উপর কেন্দ্রীভূত, যা মার্কিন স্বার্থে লাভজনক। তাই ইরানের সঙ্গে চুক্তি করতে চেয়েছিলেন তিনি, আর এ বিষয়টা খেপিয়ে তোলে ইসরায়েলের নেতৃত্বকে। ইসরায়েল ও ইরানের গ্রীষ্মকালীন সংঘাত এই ফাটল আরও বাড়িয়ে তোলে। ওয়াশিংটনের চোখে ইসরায়েলের এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের নীরব কূটনৈতিক চেষ্টাকে বিঘ্নিত করেছিল। মার্কিন নীতি নির্ধারকরা বুঝতে পারছিল ইসরায়েল আর কৌশলগত অংশীদার হিসেবে কাজ করছে না, তারা স্বাধীন খেলোয়াড় হিসেবে নিজস্ব এজেন্ডা হাসিলে যুক্তরাষ্ট্রের স্বার্থ বিসর্জন দিতে দ্বিতীয়বার ভাবছে না। আসলে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি অস্থিতিশীলতার মূল উৎস। বিভাজিত সমাজ, দুর্বল প্রতিষ্ঠান ও ক্ষমতাসীন জোটের উগ্রপন্থা এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে ঘরোয়া উত্তেজনা সহজেই বহিরাগত সংঘাতে রূপ নিতে পারে। ফলে গাজায় যুদ্ধ বা ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার তীব্র আশঙ্কা রয়ে গেছে। চলমান সংঘাতকে নিজেদের রাজনৈতিক শক্তি বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন নেতানিয়াহু ও তার ডানপন্থী মিত্ররা। সাধারণত হুমকি থাকলেও মূল সমস্যা ভুলে যায় মানুষ। অন্যদিকে শান্তি ফিরলে ইসরায়েলের ক্ষমতাসীনরা শক্তি হারাতে পারে। তাই এখনকার উত্তেজনা দেশ নয়, কিছু নেতার নিজের স্বার্থে।
এই উত্তেজনা ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ককেও ঝুঁকিতে ফেলছে। ওয়াশিংটনের বিশ্বাস, ইসরায়েলের পদক্ষেপে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব কমছে। দোহায় হামলার পর ট্রাম্প প্রশাসনের মধ্যে ক্ষোভ বেড়েছে। মার্কিন কূটনীতিক ও নীতি বিশেষজ্ঞরাও এতে গভীর উদ্বিগ্ন। এসব ঘটনা বৃহত্তর ভূরাজনৈতিক পরিবর্তনের অংশ। পুরনো বিশ্ব ব্যবস্থা ধীরে ধীরে পাল্টাচ্ছে। এ অঞ্চলের ভবিষ্যৎ অনিশ্চিত। বাড়তে থাকা অস্থিরতা কেবল কৌশলগত জোটগুলোকেই নয়, শেষ পর্যন্ত হুমকিতে ফেলছে ইসরায়েলকেও।